ক্ষণে ক্ষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানের চিত্র নাটকীয়ভাবে পরিবর্তন হচ্ছে। প্রশ্ন উঠেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে আর কত দূরে রাশিয়ার সামরিক বাহিনী? কারণ ইউক্রেনের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি অঞ্চল এরই মধ্যে রাশিয়ার দখলে চলে গেছে। আর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনীর মূল টার্গেট এই কৌশলগত অঞ্চলগুলো দখলে নেওয়া। যুদ্ধ এভাবেই চলতে থাকলে এর ভবিষ্যৎ আসলে কি? শেষ পর্যন্ত কিয়েভকে নিজের দখলে রাখতে পারবেন তো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার আগেই জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনই তার মূল দায়িত্ব হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। কিন্তু সে যাত্রায় এখনো সফল হতে পারেননি মার্কিন শাসক। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বেশ কয়েকটি আলোচনাও সেরেছেন ট্রাম্প। এমনকি পুতিনের দেশটির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তারপরও নিজের স্বার্থ হাসিল করতে মরিয়া রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তাও করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্পের কাছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যাকে ঘিরে যুদ্ধের ময়দানে আরও উত্তাপ ছড়ায়। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমারা যত বেশি ইউক্রেনকে সমর্থন করবে, আমাদের হাতে জেলেনস্কির পরিণতি ততই খারাপ হবে। আমরা আরও অঞ্চল দখলে নেব। তবে প্রথমে অবশ্য ইউক্রেনকে সেই ক্ষেপণাস্ত্রটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, কিন্তু রাশিয়ার হুমকির মুখে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন তিনি। এ বিষয়ে ট্রাম্পের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র, তবে এই সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি আর যুদ্ধ বাড়াতে চান না। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল লুহান্স্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন দখলে নিয়েছে রাশিয়া। এবার পুতিনের সামরিক বাহিনীর টার্গেট পোক্রোভস্কে দখলে নেওয়া। ইউক্রেনের কৌশলগত এই অঞ্চলটিতে রয়েছে জেলেনস্কি বাহিনীর সরবরাহ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। প্রশ্ন হলো, পোক্রোভস্কে কেন গুরুত্বপূর্ণ মনে করছে রাশিয়া? পোক্রোভস্ক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দূরত্ব মাত্র 650 কিলোমিটার। আর এ কারণেই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ মনে করছে মস্কো, এমন ধারণা সমরবিদদের। তাহলে কি অপেক্ষার পালা শেষ? এটা কি অপারেশন ট্রু প্রমিস 4 এর ইঙ্গিত? কারণ ইরানের সর্বোচ্চ মহল বলছে, ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের জন্য সকল প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি। এমনকি তেহরান তৈরি করে ফেলেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার কি করবে ইহুদিবাদীরা? আবারও কি যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে ইসরায়েল? ইসরায়েলের বিরুদ্ধে চলতি বছরের জুনে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। 12 দিনের ওই যুদ্ধে ইরান দেখিয়ে দেয় দেশটির মিসাইল আর ড্রোনের ক্ষমতা। পরিস্থিতি আঁচ করতে পেরে অবশ্য যুদ্ধের ময়দান থেকে পিছু হটে ইসরায়েল। কিন্তু দুই পক্ষের আসলেই কি যুদ্ধের উত্তাপ শেষ হয়েছে? ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরানের সামরিক বাহিনী আরও বেশি প্রস্তুত হয়েছে, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকলে কেউ আক্রমণ করার সাহস দেখাবে না। পূর্বের চেয়েও ইহুদিবাদীদের কঠোর জবাব দেওয়া হবে। তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি। তাহলে কি এটাই অপারেশন ট্রু প্রমিস 4 এর ইঙ্গিত? পরবর্তী যুদ্ধের সাংকেতিক নাম ইরান এখনও প্রকাশ না করলেও বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে প্রতিবারই যুদ্ধের হুঙ্কার দিচ্ছে, সেটাই মূলত অপারেশন ট্রু প্রমিস 4 এর পূর্ব ঘোষণা। কারণ তেহরান জানিয়েছে, ইহুদিবাদীদের বিরুদ্ধে এবারের যুদ্ধ হবে পূর্বের চেয়েও শক্তিশালী। কিন্তু পরবর্তী যুদ্ধে কি এমন শক্তি ব্যবহার করবে তেহরান? বেলজিয়াম ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স নিউজ দাবি করেছে যে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে প্রস্তুত হয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইল আইসিবিএম, যা 10,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে। এই মিসাইলটি দিয়ে ইরান চাইলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও টার্গেট করতে পারবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে বেলজিয়ামের গবেষণা প্রতিষ্ঠানটি। তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে আইসিবিএম ব্যবহার করবে তেহরান?
বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। ইরানের সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দেশটি যে মিসাইলের হামলার পরিধি বৃদ্ধি করছে তার ইঙ্গিতই দিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করব আমরা। ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র ক্ষমতার সবচেয়ে বড় শক্তি কি, আর কেনই এত নিশ্চিতভাবে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলকে একদিনেই ধ্বংস করতে পারে ইরান? সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও অসফল। গত 12 দিনের যুদ্ধের সময় ইরান তাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমান্ত পেরিয়ে গভীরতায় আঘাত হানছে। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তার ধাঁচেই পরিবর্তন এনেছে। মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর জানান, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। একদিনেই তারা ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। যদিও তারা যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে। ম্যাকগ্রেগরি একমাত্র ব্যক্তি নন যিনি ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার প্রশংসা করেছেন। 12 দিনের ওই যুদ্ধের সময় যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছিল এবং অধিকৃত অঞ্চলের গভীরে সেগুলো আঘাত হানছিল, তখন অন্যান্য বিশেষজ্ঞরাও ইরানের প্রশংসা করেন। এই ব্যক্তিদের মধ্যে একজন কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ। তিনি বলেছেন, ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রোনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন 12 দিনের সেই যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। ইব্রাহিম কালাশ ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কথাও উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। দিন দিন কোণঠাসা হচ্ছে ইউক্রেন। রাশিয়ার সামনে কি ভেঙে পড়ছে কিয়েভের প্রতিরক্ষা? আর সত্যিই কি যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিয়েছে ইউক্রেনের? বিশ্ব রাজনীতিতে কি তাহলে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়, যেখানে রাশিয়া হয়ে উঠবে অপ্রতিরোধ্য? হ্যাঁ, ঠিক এমনই এক ভয়ঙ্কর সময় পার করছে ইউক্রেন। রাশিয়া একের পর এক শহর দখলে নিচ্ছে দুর্বার গতিতে। তাদের আগ্রাসনে ইতোমধ্যে ইউক্রেনের 4টি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই গতিতে চলতে থাকলে হয়তো রাজধানী কিয়েভের পতনও কেবল সময়ের অপেক্ষা। তাহলে কি পতনের দ্বার প্রান্তে ইউক্রেন? শুরু হয়েছে যুদ্ধের শেষ কাউন্টডাউন। আর এর মাঝে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র নাকি ইউক্রেনকে দিচ্ছে না তাদের বহুল আলোচিত টমাহক ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়াতে তিনি এখনই এই চুক্তি করছেন না। এ যেন বিপদে বন্ধুর হাত ছেড়ে দেওয়া, যেখানে যুদ্ধের আগুনে পুড়ছে ইউক্রেন আর আমেরিকা পেছনে সরে দাঁড়াচ্ছে। আর এরই মাঝে মাত্র 24 ঘন্টায় ইউক্রেন হারিয়েছে 1330 জন সৈন্য। ভাবুন তো, একদিনে এত প্রাণহানি, কতটা ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে এই সংখ্যার পেছনে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ব্যাটল গ্রুপ নর্থে নিহত 160 জন, ওয়েস্টে 220 জন, সাউথে 130 জন, সেন্টারের সবচেয়ে ভয়াবহ ক্ষতি 470 জন, ইস্ট এ 255 জন, আর দনিপ্রো অঞ্চলে আরও 95 জন ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন। একদিনে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এত প্রাণহানি, এটা শুধু সংখ্যা নয়, এটা এক রক্তক্ষয়ী বাস্তবতার প্রতিচ্ছবি। রাশিয়া থামছে না, ইউক্রেন লড়ছে, কিন্তু পিছু হটছে ধীরে ধীরে। আর যুক্তরাষ্ট্র, তারা নীরব দর্শক হয়ে দেখছে একটা দেশ কিভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে ইতিহাসের পাতায়।
বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই যুদ্ধের শেষ কোথায়? আর সত্যিই কি কিয়েভ পতনের দ্বার প্রান্তে? সময় দেবে উত্তর। আন্তর্জাতিক সংঘাত কখনো কি একেবারে সমাধান করা সম্ভব, নাকি শর্ত ও চুক্তি বাধা হয়ে দাঁড়ায় তাতে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত। তবে একটি বিষয় স্পষ্ট, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য রাশিয়া তার মূল শর্ত থেকে সরে আসবে না। কেন কোনো দেশই তার মূল শর্ত থেকে সহজে সরে আসে না? কি কারণে কিছু শর্ত এতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? গত কয়েক বছরে ইউক্রেনে সংঘটিত এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু যুদ্ধ শেষ করার কোনো স্থায়ী সমাধান দেখা যায়নি। গত মাসে হঠাৎ করেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন ট্রাম্প। তবে ল্যাভরভ বলেছেন তিনি এবং মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখেন, কারণ ইউক্রেন ইস্যু ও দ্বিপাক্ষিক এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য আলোচনা অত্যন্ত জরুরি। ইউক্রেনে ৩ বছরের বেশি সময় ধরে রুশ বাহিনী অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে এবং প্রায় ১৯% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। রাশিয়া দাবি করছে এই অঞ্চল আইনত তাদের, কিন্তু ইউক্রেন ও পশ্চিম ইউরোপের দেশগুলো এই দাবিকে স্বীকার করবে না। ল্যাভরভ স্মরণ করিয়ে দেন ২০২৪ সালের জুনে রুশ প্রেসিডেন্ট বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিলেন। শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ এবং ৪টি প্রদেশ থেকে ইউক্রেনীয় সৈন্য প্রত্যাহার। বর্তমানে রাশিয়া ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া, প্রায় পুরো লুহানস্ক, দোনেস্কের ৮০%, খেরসন ও জাপোরিঝিয়ার ৭৫% এবং খার্কিভ, সুমি, মিকোলাইভ ও দিনিপ্রোপেটোভস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। জেলেনস্কি স্বীকার করেছেন কিছু এলাকা ডি ফ্যাক্টো স্বীকৃত হতে পারে, কিন্তু আইনত নয়। যদি কোনো এলাকা ডি ফ্যাক্টো স্বীকৃত হয় কিন্তু আইনত নয়, তাহলে কি সত্যি শান্তি স্থাপন সম্ভব? ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কি সত্যি অক্ষত অবস্থায় আছে? চলতি বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা ১২ দিনের হামলায় এত কিছু ধ্বংস হলো, কিন্তু এই বিশাল অবকাঠামোগুলো কিভাবে টিকে গেল? সে প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্ব অঙ্গন জুড়ে। দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, আমাদের প্রায় সব ভূগর্ভস্থ ও পর্বতের নিচের ক্ষেপণাস্ত্র অবকাঠামো অক্ষত রয়েছে। প্রশ্ন হলো, কোন ধরনের বাংকার বা সুরক্ষা ব্যবস্থা এই স্থাপনাগুলোকে এমন নিরাপত্তা দিয়েছে? ইসরায়েলের এত বড় আক্রমণ তবুও কোনো ক্ষতি হয়নি। এটা কি বাস্তব নাকি কৌশলগত বার্তা? ১৩ জুন শুরু হওয়া যুদ্ধে ১২ দিন ধরে আগুন আর ধোঁয়ায় মোড়া ছিল মধ্যপ্রাচ্য। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন উঠছে, এই হামলা যদি এত ব্যাপক হয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কিভাবে বেঁচে গেল? ইরানের দাবি, একটিও ক্ষেপণাস্ত্রে আঁচড় পড়েনি। তাহলে ইসরায়েলের সেই প্রচারণা, ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস, তা কি শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল? ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির বক্তব্য স্পষ্ট, আমাদের ক্ষেপণাস্ত্রে এক বিন্দুও আঁচড় পড়েনি। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, এই অক্ষত থাকার ঘোষণা কি বাস্তব প্রতিবেদন নাকি মনোবল ধরে রাখার অংশ? মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, ইরান ২ মাসের পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতি কি প্রতিরক্ষা কৌশল নাকি আগ্রাসনের ইঙ্গিত? আর যদি যুদ্ধ সত্যিই আবার শুরু হয়, ইরানের আরও কঠিন প্রতিঘাত বলতে ঠিক কতটা কঠিন হবে সেই আঘাত? আমেরিকান গণমাধ্যম বলছে, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় ১/৪। প্রশ্ন হলো, যদি এত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল থামাতে, তাহলে ভবিষ্যতের যুদ্ধের মানচিত্র কেমন হতে পারে?